গানে গানে আজকে আড্ডা জমে উঠবে। তখন কি তুমি বুঝতে যে এটাকে রেওয়াজ বলে বা আমাকে সঙ্গীত শিল্পী হতে হবে, এরকম কোনো কি চাপ ছিল তোমার মধ্যে? কার ছোঁয়া লাগে যেন মন বিনা তারে। নমস্কার, আমি ইপ্সিতা। আনকাট আড্ডার সকল দর্শককে স্বাগত জানাই। আজ আমরা আড্ডা দেব একজন সঙ্গীত শিল্পীর সঙ্গে, যার কণ্ঠে আছে রেওয়াজের শুদ্ধতা। ছোটবেলায় কেটেছে গুরু শিষ্য পরম্পরায়ের পরিবারে, এবং শুধু তাই নয়, তার জীবনের ভাষাই তার গান। হিন্দুস্তানি ক্লাসিক্যাল এবং রবীন্দ্রসঙ্গীত, এই দুই ধারাকেই একসাথে তিনি পরিচালিত করেছেন নিজের কণ্ঠে। আজ তার সঙ্গে আড্ডা দেব, তার নানান মুহূর্তের গল্প শুনব, জীবনের সাংগীতিক জীবনের তার বিভিন্ন ওঠাপড়া, ঘাত প্রতিঘাত এবং লড়াই, এবং তার সঙ্গে সাংগীতিক পরিবেশে বড় হয়ে ওঠা, গুরুদের গল্প, মঞ্চের অভিজ্ঞতা, সমস্ত কিছু নিয়ে, এবং অবশ্যই থাকবে অনেক অনেক না জানা গল্প। আমরা আজকে রয়েছি সঙ্গীত শিল্পী অর্জুন রায়ের সঙ্গে। নমস্কার অর্জুন, তোমাকে আনকাট আড্ডার স্টুডিওতে ধন্যবাদ জানাচ্ছি, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। তোমাকে বলি যে তুমি তো উঠতি শিল্পী, তোমার জীবনের গল্প অনেক আছে, কিন্তু প্রথমেই ছোটবেলাটা দিয়ে শুরু করি, বুঝলে? ছোটবেলাটা তোমার কীরকম কেটেছে, সঙ্গীত নিয়ে যে চর্চাটা তোমার কিভাবে এলো, কিভাবে ভাবলে? ছোটবেলায় তো আমাদের পরিবারই গান বাজনার পরিবার। তো আমার ঠাকুমা শ্রীমতী জয়শ্রী রায়, উনি শান্তিনিকেতনের সঙ্গীত ভবনের ছাত্রী ছিলেন। ওনার গুরু ছিলেন শ্রী শৈলজরঞ্জন মজুমদার, আচ্ছা। এবং শ্রীমতী মায়া সেন, এনার কাছেও আমার ঠাম্মা শিখেছেন। তো আমি ছোটোবেলায় ঠাম্মার কাছে যখন শিখতাম, আমার এটা মনে পড়ে যে সকাল 11টার সময় আমি তখন এইটুকু, আমার ঠাকুমা তখন রেয়াজ করতেন। প্রত্যেক দিন সকাল 11টায় উনি রেয়াজ করতেন। আমি গিয়ে রেয়াজ শুনতাম, আমার ঠাকুমার কোলে বসে যেতাম। ঠাকুমা হারমোনিয়াম বাজাতো, আমি তার সঙ্গে সঙ্গে এরমভাবে ছোটো ছোটো আঙুল দিয়ে হাঁটা যাচ্ছেও না, কিন্তু মানে শেখবার আগ্রহ তখন থেকেই। আচ্ছা। আর ঠাকুমা প্রচুর ছাত্রছাত্রী শিখিয়েছেন। সকালে 2-3টে বাচ্চা আসতো শিখতে, আমি তাদের সঙ্গে বসে গান শুনতাম। এবং সন্ধেবেলায় বড়রা, সিনিয়ররা গান শিখতে আসতো, আমি তাদের সঙ্গে বসে বসে আমি গান শুনতাম। মানে এভাবেই আমি গান শুনে শুনে বড় হয়েছি। এবং আমার আরেকটা কথা বলা উচিত যে আমার মায়ের কাছে আমি একটা গান শিখেছি। আমি তখন আমাদের উপর একটা দোলনা ছিল, সাদা দোলনা। সেই দোলনায় বসতাম, সেই বসে বসে মা শিখিয়েছিলেন, আমার বেলা যে যায় সাজবেলাতে তোমার সুরে সুরে। একটু শুনি তো দেখি। আমার বেলা যে যায় সাজবেলাতে তোমার সুরে সুরে, সুর মেলাতে আমার বেলা যে যায় সাজবেলাতে তোমার সুরে সুরে, সুর মেলাতে আমার বেলা যে যায়। বাহ, অপূর্ব। প্রথমেই আমরা একটা গান দিয়ে শুরু করা উচিত ছিল। শুরু হলো অবশ্য গান দিয়ে। গানে গানে আজকে আড্ডা জমে উঠবে। আমি দর্শকদের সকলকে অনুরোধ করব এই এপিসোডটা পুরোটা দেখবেন, কারণ অর্জুনের নানান অজানা গল্প শুনে আপনারাও অনুপ্রাণিত হতে পারেন। আচ্ছা অর্জুন, এই যে ছোট বয়সে তুমি তালিম শুরু করেছো, প্রথমত বলি যে তোমার বাবা মা আজও পর্যন্ত তোমার এই সঙ্গীত জীবনকে প্রসারিত করার জন্য ভীষণভাবে পরিশ্রম করেন, এবং মাও ভীষণভাবে সবসময় তোমার সাথে থাকেন, বাবাও। তা এই যে ছোটবেলা থেকে তারা তো নিশ্চয়ই জোর করে গান বাজনা হয় না। তুমি যে 10 বছর বয়স থেকে তালিম নিচ্ছ, আমাকে স্টুডিওর বাইরে বলছিলে যে 10 বছর বয়স থেকে তুমি তালিম নিচ্ছ, এই যে এই তখন কি তুমি বুঝতে যে এটাকে রেওয়াজ বলে বা আমাকে সঙ্গীত শিল্পী হতে হবে, এরকম কোনো কি চাপ ছিল তোমার মধ্যে? না, চাপ ছিল না। আমার মানে গান বাজনা ছোটোবেলা থেকেই ভালো লাগতো, এটা আমার কাছে নেশা ছিল, এখনও নেশা আছে আমার। মানে এইটুকু বলতে পারি যে আমার প্রথমে যখন ঠাম্মার কাছে গান বাজনা শিখি, মূলত রবীন্দ্রসঙ্গীত, তখন না আমি রবীন্দ্রসঙ্গীত শিখতাম ঠিকই, কিন্তু মানে একটু বোর ফিল করতাম। মানে বোর ফিল করতে, মানে আমি শুধু শিখতাম আর গাইতাম।
এই যে গভীরতাটা তখন ছিল না, তখন আমি সত্যি বুঝতেই পারতাম না। হুম। কিন্তু এখন আমি যেহেতু আমার গুরুমা আছেন শ্রীমতী প্রমিতা মল্লিক, ওনার কাছে আমি শিখি, তো তো উনি যখন শেখান ক্লাসে, গানটাকে বারবার উনি পড়ান এবং বিভিন্ন হৃদয়ঙ্গম করেন আর হ্যাঁ কি, ভিতরে হৃদয়ঙ্গম করেন, প্রবেশ করা। একদম গানটাকে উনি পড়ান। আর উনি স্ক্যানশনটা বলে দেন যে কিভাবে গাওয়া উচিত এবং কিভাবে থ্রো করা উচিত। সেটা ওনার কাছে গিয়ে আমার একটা অদ্ভুত ডেভেলপমেন্ট হয়েছে এবং ওনার সেটা এখন আশীর্বাদে। বড় বয়সে, মানে যখন হ্যাঁ। বড় হয়েছে বুঝতে শিখেছো। আর রবীন্দ্রনাথের গানের ভাষা তো অনেকটা বুঝে গাইতে হবে, মানে সবটাই। তোমার যদি সেই অনুভূতিটাই না জাগে তাহলে তো তুমি রবীন্দ্রসঙ্গীত করতে অবশ্যই, পারবে না। অবশ্যই। ছোটবেলায় সেই অনুভূতিটা আসেনি। হ্যাঁ। এবার ক্লাসিক্যালে কিভাবে তুমি প্রবেশ করলে? হ্যাঁ, ক্লাসিক্যালে আমি প্রথমে শ্রী পিনাকি বোস, ওনার কাছে আমি সঙ্গীত শিক্ষা আরম্ভ করি। এবং হ্যাঁ, উনি হলেন কিরানা ঘরানা। আর এর পাশেও আমি গীতবিতানেও শিখতাম। আচ্ছা। গীতবিতানে রবীন্দ্রসঙ্গীতও শিখতাম এবং ভিটি মানে ভয়েস ট্রেনিং বলে একটা আলাদা সাবজেক্ট আছে, তো আমি ভয়েস ট্রেনিংয়ে হাইয়েস্ট মার্কস পেতাম। তো নর্মালি, তো ন্যাচারালি তখন আমার ক্লাসিক্যাল মিউজিকের উপর একটা গভীরতা, গভীরভাবে ভালোবাসা এলো আর কি, মানে এই মিউজিকটার উপরে। তো তখন আমি শ্রী পিনাকি বসুর কাছে শিখি, উনিও মানে যথেষ্ট আমাকে যত্ন সহকারে শিখিয়েছেন। এক একটা স্বর কীভাবে মানে প্রয়োগ করতে হয় সেটা উনি শিখিয়েছেন। তো তারপরে আমি ভাবলাম যে এসআরএতে ভর্তি হই। এসআরএতেও ভর্তি হয়েছি। এসআরএতে ছিলাম যখন, তখন আমি ওখানে শ্রী কুমার মারদুরজি, ওনার কাছে আমি শিখেছি এবং উনিও কিরানা ঘরানা, পণ্ডিত ভীমসেন যোশীদের যে ঘরানা আর কি। ঘরানাটা। তো উনি যথেষ্ট পারফেক্টলি শিখিয়েছেন, ওনার মধ্যেও একটা পারফেকশন ছিল এবং সুরকে ধরে ধরে শেখা, মানে এটা উনি শিখিয়েছেন। আর তারপরে ওনার কাছে শেখবার পরে আমি এখন বর্তমানে পণ্ডিত ওমকার দাদারকারজি, ওনার কাছেও আমি শিখছি আর কি। আচ্ছা, তুমি তো বোধহয় শ্রুতি এবং নন্দনের শ্রীমতী ছাত্র প্রমিতা ছিলে। মল্লিক আমার গুরুমা, ওনার কাছেও আমি গান শিখি। এবং আমার আরেকজন গুরু আছেন, তবলার গুরু, উনি হলেন পণ্ডিত সঞ্জয় অধিকারীজি। আচ্ছা, মানে একে একে আমি সবার কথায় হ্যাঁ, আসছি। নিশ্চয়ই, বলুন। আমি তো জানি যে তুমি শ্রুতিনন্দন থেকে উঠে এসেছো, মানে একদম। কতদিন শিখেছো এবং সেখানকার অভিজ্ঞতা, বা তারপরে ছেড়ে দিলে পড়াশোনার জন্য মূলত? হ্যাঁ, শ্রুতিনন্দনে আমি মেবি মানে আমার হয়তো 7-8 বছর ছিল তখন আমি শ্রুতিনন্দনে শিখেছি। তো তখন সেইখানে আমি বিভিন্ন ধরনের তাল, অলংকার, পাল্টা এইগুলো শিখেছি। তারপরে আস্তে আস্তে যখন ভাবলাম যে না, মানে পড়ার চাপটা একটু বেড়ে যাচ্ছে, তখন আমি ছেড়ে দিলাম আর কি। আচ্ছা, মানে মাই ডিসাইড করলেন বা বাবা করলেন যে এখন পড়াশোনার চাপে, মা বাবাই ডিসাইড করেছেন। মানে যখন তুমি পড়াশোনার চাপে ছেড়ে দিলে তখন কি গান কোথাও শিখতে না, মানে গানটাই কি কোথাও শেখা ছেড়ে দিলে, নাকি শুধু শ্রুতিনন্দন ছেড়ে দিয়েছো? না, শ্রুতিনন্দন ছেড়ে দিয়েছি বলতে মানে শ্রুতিনন্দন ছেড়ে দেওয়ার পর আমি গান বাজনা নিয়ে তখন আমি গানটা আমি মতো। নিজের মতন করে বাড়িতে বসে প্র্যাকটিস করতাম, হুম। মায়ের সঙ্গে প্র্যাকটিস করতাম, ঠাম্মির সঙ্গে প্র্যাকটিস করতাম। হ্যাঁ, যেহেতু বাড়িতে মানে পারিবারিক একটা সাংগীতিক পরিবেশ, তা অসুবিধা হলো না তোমার না। ওটা কন্টিনিউ করতে আর একদম, কি। একদম। এবার তুমি বলো যে এখন বর্তমানে যে গুরুর কাছে শিখছো, তার সেখানে অভিজ্ঞতা কিরকম? হ্যাঁ, বর্তমানে তো এখন আমি একটু আগেই বললাম পণ্ডিত ওমকার দাদারকারজি, ওনার কাছে আমি শিখছি। তো উনিও যথেষ্ট যত্ন সহকারে শেখান। আর উনি একটা জিনিসই বলেন যে তুমি যে ঘরানাই গাও না কেন, কি গোয়ালিয়র, জয়পুর, আগ্রা, আমার গুরুজি এমনিতে গোয়ালিয়র, জয়পুর, আগ্রা 3টে ঘরানাতেই গান। এবং উনি একটা জিনিস বলেন যে আমার স্টাইলটাই যে তোমায় ফলো করতে হবে সেরকম কোনো কিন্তু ব্যাপার নয়। নিজের স্টাইল নিজে তৈরি করো। আর গানটাকে নিয়ে উনি ভাবতে বলেন। উনি একটা বিরাট বড় গুণ, উনি স্বাধীনতা দেন সব সময়। আচ্ছা, এই স্বাধীনতার কথা বললে, ক্লাসিক্যালে মূলত গান নাচ যাই হোক, সেখানে স্বাধীনতাটা তো কম, ওখানে একটু সীমাবদ্ধতা থাকে, তা সেটা উনি দেন। তোমার স্টাইলটা তাহলে কীরকম, মানে উনি যে স্বাধীনতা দিলেন তুমি কি অ্যাপ্লাই করলে? আমি তো দেখুন মেনলি কিরানা ঘরানায় প্রথম শিখেছি। এবার গোয়ালিয়র এবং জয়পুর ঘরানাটা আমার খুব ভালো লাগে। আমার সেই জন্যে আমি চেষ্টা করি যে আমি নানান ঘরানা থেকে কিছু কিছু নেওয়া এবং নিজের মতন করে তৈরি করা। আগে কি হতো, আগের সেই সময়টা সেই সময়কার গুরুরা বলতেন যে আমার ঘরানাই ফলো করো, অন্য ঘরানা ফলো করো না। সেই সময় তো আর নেই। এখন অনেক মানুষজন অ্যাডভান্স হয়ে গেছে। এখন যে যেখান থেকে পারছে ভালো জিনিসটা তো নেওয়াই যায়।
আচ্ছা, নিয়ে তাহলে তো গাওয়াই যায়। সেটা অল্প একটুখানি যদি শুনি যে তুমি তোমার মতো করে কিভাবে করছো, তাহলে একটা দর্শক। তাহলে বন্দিশ শোনাই। হ্যাঁ, একটা বন্দিশ শোনাও। তাহলে একটু ছোট করে রাগ বেহাগ শোনাচ্ছি। হ্যাঁ। রে রে না দে না রে না রে 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 না। গ্বালিয়র রে রে না রে রে না রে সা গা মা পা দা গা, এই মির এবং স্পর্শ স্বর। এবার বান্দিশটা গাইছি। হুম। আলে রে আলে বেলে আলে রে আলে বেলে আলে রে আলে বেলে সুন্দর নার सुंदर नार प्यारे प्यारे जिया को लोभा आले रे आल बेले आल बेले सुंदर नार सुंदर नार सुंदर नार आले रे आल बेले आले रे सारे सारे दबा दम बगा मगरे आले रे गारे सा रे सा रे दबा दम बगा मगरे आले रे आल बेले सुंदर ना आले रे आल आले रे आल आले रे आल মুগ্ধতা ছড়িয়ে দিয়েছে অর্জুন, আমাদের স্টুডিওর সমস্ত একটা মাহল তৈরি করেছে, একটা পরিবেশই অন্যরকম হয়ে গেল। এতক্ষণ আড্ডা দিতে দিতে মানে আমি ভুলেই গেলাম ওকে এরপরে আমি কি প্রশ্ন করব, কারণ ওই একটা কোথায় আবেশে আবৃত হয়ে গেছি। যাই হোক, এবার প্রশ্ন করব, কারণ প্রশ্ন ঠিক না, আড্ডা দেবো আর কি। আড্ডার মধ্যে তাহলে একটা প্রশ্ন আমি তোমাকে করতে ভীষণ ইচ্ছে করছে। প্রথমত কি ইচ্ছা করছে জানি না, গান শুনতেই ইচ্ছে করছে, কিন্তু আবার অনেক কিছু জানতেও ইচ্ছে করছে। তুমি যে বিভিন্ন গুরুর কাছে শিখলে, তাদের যে বিভিন্ন অভিজ্ঞতা তোমাকে আলাদা আলাদা করে কিভাবে প্রভাবিত করলো? বিভিন্ন গুরু, এক একজন গুরুর নাম করে এক এক রকম তোমার অভিজ্ঞতা নিশ্চয়ই হয়েছে। সব গুরু তার সমান হতে পারে না, তা তোমার সেই রকম কিরকম একটু বলো। প্রথমত দেখুন, একটাই কথা বলবো যে ঘরানার মধ্যে সব সব ঘরানাকেই সম্মান দেওয়া উচিত। নিশ্চয়ই। আমি যেমন কিরানাকেও সম্মান করি, জয়পুর ঘরানাকেও সম্মান করি, গ্বালিয়র ঘরানাকেও সম্মান করি, আগ্রা ঘরানা, পাটিয়ালা ঘরানা যেটা আমাদের উস্তাদ বারে গোলাম আলী খাঁ সাহেবের ঘরানা, যেটা এখন আপনার পণ্ডিত অজয় চক্রবর্তী জি গান ওই ঘরানাতেই, সেটা আমি প্রত্যেকটা ঘরানাকেই সম্মান করি, প্রত্যেক গুরুজনকে আমি সম্মান করি। আমার প্রত্যেকের কাছে অনেক কিছু আমার শেখবার আছে। যে এক একজন করে গুরু, প্রথম যে গুরু ছিলেন তোমার গুরু শ্রী পিনাকি বসু, তার কাছে যে অভিজ্ঞতা, তখন তুমি ছোট অনেক ছেলে মানুষ ছিলে, তোমাকে যে হাতে ধরে শেখাতে হলো,
তিনি শেখালেন। আর একটু বড় হয়ে যখন একটু পরিণত বয়স হলো তোমার, হ্যাঁ। তখন তো ওই হাতে ধরে শেখানোর বয়সটা নেই। তখন হ্যাঁ। তুমি কার কাছে তখন শিখছো? তো আমি এই এসআরএতে গেছি, কুমার মারদুরজি। হ্যাঁ, তার কথা কি মনে পড়ে তো তোমার? ওনার কথা তো, উনি তো মানে উনিও ভীষণ ভালো গুরু ছিলেন। হুম, তো উনি আমাকে যথেষ্ট হাতে ধরে শিখিয়েছেন, এবং সুর সব থেকে উনি পয়েন্টেড সুর শিখিয়েছেন, মানে সুরটাকে কিভাবে পয়েন্টে লাগানো হয়, হুম। মানে এই জিনিসটা মানে উনি একমাত্র শিখিয়েছেন, মানে মানে কিভাবে এসআরএতে তুমি ওটাই যখন শিখলে? এসআরএতে। এবং আরেকটা কথা বলবো যেটা আমার অবশ্যই বলা উচিত, সেইখানে আমি এসআরএতে পণ্ডিত উল্লাস কাসালকার নাম তো আশা করি হ্যাঁ, হ্যাঁ, শুনেছেন। অবশ্যই। ওকে। ওনার গান আমার খুব ভালো লাগে, তো ওনার ক্লাসটা মাঝে মাঝে শুনতে যেতাম। পণ্ডিত অরুণ ভাদুরী, বাবা! ওনার ক্লাসও শুনতে যেতাম, ভীষণ ভালো লাগতো। আর তাছাড়া অজয় জেঠু, পণ্ডিত অজয় চক্রবর্তী, ওনার ক্লাসটা আমিও 1-2 দিন শুনেছিলাম। উনিও আমাকে খুব ভালোবাসতেন, আচ্ছা। খুব স্নেহ তা এই স্নেহ এত করতেন। গুরুর সান্নিধ্য তুমি পেয়েছো, হুম, হুম। কিন্তু এই যে একজন গুরুর কাছে শিখতে শিখতে তারপরে আবার আরেকজন গুরুর কাছে গেছো, আবার তারপর শিখতে শিখতে সেখানটা ছেড়ে দিয়ে আরেকজনের কাছে গেছে, এরকম তো হয়েছে জীবনে। হ্যাঁ, সেটা তো হয়েছে। এই যে তখন একটা মানসিকভাবে তো একটা গুরুর সাথে তোমার আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়, হুম, এবং এই জগতে সকলেরই এটা হয়। হুম, হুম। এই গুরু বদলানোর সময় একটা মানসিক চাপ তৈরি হয়, এটা কতটা চ্যালেঞ্জিং ছিল? হয়তো একটা কারণেই তো বদলেছো, হুম। সেটা কতটা চ্যালেঞ্জিং ছিল তোমার দেখুন, কাছে? গ্রুপ বদলানোটা আমার কাছে সেরকম কোনো চ্যালেঞ্জিং নয়। এই প্রত্যেক ঘরানা থেকে কিছু না কিছু শেখবার আছে। কিছু ঘরানা থেকে একদম, যেরকম কিরানা ঘরানা, কিরানা হচ্ছে স্বরপ্রধান ঘরানা, সুর, মানে আই মিন সুর, সুরে গাওয়া, যেটা ভীমসেন যোশীজি গেয়ে গেছেন। হুম, আগ্রা ঘরানা হচ্ছে লয়দার ঘরানা, হুম, আগ্রা ঘরানা হচ্ছে লয়দার ঘরানা, মানে লয়কারী, তার মধ্যে ছন্দ। হুম, হুম। গোয়ালিয়র হচ্ছে একদম মীর, পাটিয়ালা হচ্ছে একটু হারকাত মুরকি। মানে এক একজন গুরুর এক কাছে এক একজন একটা ট্রেনিং হলো বলে তুমি হ্যাঁ। সবগুলোই হুম। মানে হয়ে গেল বলে তোমার ওটা ওই আক্ষেপটা নেই যে কেন গুরু আহ, বদলে যে ওই হ্যাঁ। আর চ্যালেঞ্জটা কিছু না। এইটা একটা এমন একটা সাবজেক্ট, এটা একটা মহাসমুদ্র, এটা সমুদ্র তো, যখন বয়ে চলে, যখন সমুদ্রের ঢেউ আসে, সেটা কি শেষ হয়? না, হুম, হ্যাঁ, এটা একটা মহাসমুদ্র। ঠিক কথাই, খুব ভালো একটা উপমাও দিয়েছে। অনেক ছোটবেলা থেকে আমি অর্জুনকে দেখেছি, অর্জুন এত ভালো কথাও বলতে পারতো না তখন ছোটবেলায়। বেশ চেষ্টা করি। আরো অনেকদিন পরে অর্জুনের সাথে আমার দেখা হলো। অর্জুন প্রায় 6-7 বছর আগেও এরকম একটা গল্প হচ্ছিল আমাদের, তখন কথা বলতে পারতো না, এখন খুব সুন্দর কথা বলছে। আসলে একজন শিল্পীকে তো কখনো কখনো কথা বলতে হয়, তার কাছে জানার ইচ্ছা থাকে, যেমন আমাদের ইচ্ছা হয়েছে অর্জুনের কাছ থেকে জানার। এখন একটা কথা জানতে ইচ্ছা করছে অর্জুন, সেটা তুমি তো রবীন্দ্রসঙ্গীত আর ক্লাসিক্যাল দুটোতেই সমানভাবে মনোনিবেশ করো, হুম। এবং আমাদের মতে তুমি অনেকটাই পারদর্শী হ্যাঁ। দুটোতেই। তা সেক্ষেত্রে তোমার এই দুটো মানে ঘরানা তো একদম, দুটো তো ধারাই আলাদা। হুম। এই দুটো আলাদা আলাদা ধারার মধ্যে তুমি নিজেকে কোথায় খুঁজে পাও? ছোটবেলায় তো তোমার বোর লাগতো যখন হুম। ঠাকুমার কাছে হুম। শিখতে, উনি শেখাতেন, সেই গানগুলো গাওয়ার জন্য গেয়েছো, তার মানেও হুম। হয়তো হুম। বুঝতে না, হুম। বোঝার কথাও হুম। না। হুম। কিন্তু এখন তো বোঝো, হুম। এখন বড় হয়ে যাওয়ার পরে মানে পরিণত হয়ে যাওয়ার হুম। পরে, তো রবীন্দ্রনাথ তো কোথাও তো একটা মানুষকে ছোঁয়ে। তা অবশ্যই। এবার রবীন্দ্রনাথ আর ক্লাসিক্যাল, এই দুজনের মধ্যে তুমি নিজেকে কোথাও বেশি করে খুঁজে পাও? না, ব্যাপারটা হচ্ছে, আমি দুটো সঙ্গীতই, রবীন্দ্রসঙ্গীত এবং শাস্ত্রীয় সঙ্গীত, দুটোকে আমি সমানভাবেই ভালোবাসি। আমি দুটো গানই সমানভাবে গাওয়ার চেষ্টা করি, যাতে আরও ইমপ্রুভ করা যায় যেখানে। তো আমি প্রমিতাদির কথা একটু বলি তাহলে অল্প হ্যাঁ, করে। অবশ্যই, অবশ্যই। তো উনি যখন ক্লাসে শেখান, মানে প্রত্যেকটা গানকে কিভাবে স্ক্যানশন করতে হয়, কথার মধ্যে একটা স্ক্যানশন থাকে না, সেই স্ক্যানশন অনুযায়ী উনি শেখান, এবং কিভাবে ডেপথ আনতে হয়, কিভাবে মানে লিরিক্সগুলোকে বুঝে, মানে বুঝে গাওয়া। এই যে রবীন্দ্রনাথের গানের মধ্যে, মানে দুটো জিনিস বলবো, যে অদ্ভুত সুর, কথা সুর, এবং এর মধ্যে একটা অদ্ভুত মেলবন্ধন সৃষ্টি করে, একটা অন্যরকম ভাব একটা তৈরি একটা হয়। অন্যরকম ভাব। মানে আমি একটা গান দিয়ে বোঝাচ্ছি তাহলে। বলো। নিভৃত প্রাণের দেবতা মীর, যেখানে জাগেন একা,
নোটেশন দিয়ে বলছি, নে রে গা পা 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 মা ধা মা গা, এই যে বাহ। মা গা, তো এইটা তো ক্লাসিক্যাল না শিখলে হয় না। গা মা পা নি ধা পা মা গা, গা গা মা মা গা, এবার স্পর্শ স্বর, গা গা মা মা গা রে, গা গা রে রে সা, গা গা রে রে সা। এগুলো ছোট ছোট ল্যাজ আছে এক একটা নোটের। গাটা বড় হাতের, রেটা ছোট হাতের, মানে এটা হচ্ছে টাচ নোট, যেটা সেতারের মধ্যেও পাওয়া যায়, সেতার শরদের মধ্যে। যার জন্যে বলি সবাইকে যে ক্লাসিক্যাল ইনস্ট্রুমেন্ট শোনাও খুব কিন্তু দরকার। পণ্ডিত নিখিল ব্যানার্জি, উস্তাদ আলী আকবর খান সাহেব, শরৎ, তো আমার মনে হয় মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শোনা খুব দরকার। তাহলে নোটগুলোর নোটগুলো সম্বন্ধে একটা আইডিয়া পাওয়া যায়। এবার শাস্ত্রীয় সঙ্গীত ব্যাপারটা হচ্ছে, শাস্ত্রীয় সঙ্গীতের মধ্যে প্রত্যেকটা রাগের মধ্যে অনেকগুলো রাগ তো না, প্রত্যেকটা রাগের মধ্যে একটা আলাদা চেহারা আছে। যেমন ধরো আমি রাগ ভৈরবী একটু বোঝাচ্ছি। বলো। এই যে ভোর হচ্ছে, সার সা, রেয়া ধা কোমল ভেরোতে, গামার সা, রের সঙ্গে ন্যাশ সারে। এবার গামা দা মা পা গা, মাইক্রোটোন, মা পা মা বা মা 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 গা, গামা নে দা, গামা মা সা সা নে দা, পা দা মা পা গা, রে রে গা মা মা পা পা মা গা, গা মা রে নে দা মা পা গা মা রে রে সা। এই যে ভোর হচ্ছে, পাখি ডাকছে, এই যে গাছের ফুলগুলো দুলছে, এইভাবে অসিলেশন হচ্ছে, ধা নিদা নিদা, এই যে পাতা দুলছে, মা মা পা গা। আরেকটা রাগের কথা বলি, মধ্যরাতের রাগ মালকোষ, মিডনাইট রাগ, দা নে সা গা মা দা মা গা নে, মাদানে কা সা, চাঁদ উঠেছে, সা গা মা দা 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 মা গা সা নে দা, দা দা মা গা সা নে দা, নে দা মা গা, গা মা দা নে দা মা গা নে দা, দা নে মা গা সা, নে দা গা সা নে নে সা। আসলে অর্জুন নিজেকে রবীন্দ্রনাথ সঙ্গীত এবং ক্লাসিক্যাল দুই ধারার মধ্যে নিজেকে এমনভাবে মিলিয়েছে যে নিজের দুটো ধারাতেই ও নিজেকে খুঁজে পায়, নিজের অস্তিত্ব খুঁজে পায়। আসলে রেওয়াজ মানুষকে বা অধ্যাবসায় নিষ্ঠা মানুষকে ঠিক ওই জায়গায় বসিয়ে দেয়, মানে ও ওইভাবে আলাদা করতেই পারবে না। এখন সবটা রক্ত মাংসে, শরীরে, মজ্জায়, শিরায়, ধমনীতে অর্জুনের দুটো ধারাই প্রবাহিত, তো সুতরাং ওইভাবে অর্জুন আলাদা করতে পারবে না। কিন্তু আচ্ছা অর্জুন, তুমি মঞ্চে প্রথম তুমি গান করেছো, সেই দিনের কথা তোমার মনে আছে? হ্যাঁ, প্রথম মঞ্চে। হ্যাঁ, প্রথমে আমি মূলত শাস্ত্রীয় সঙ্গীত গাইতে আরম্ভ করি। আমার প্রথমে গেছি হচ্ছে উত্তরপাড়া সঙ্গীত চক্র, ওখানে আমার প্রথম গান বাজনা আরম্ভ হয়। তো সেইখানে আমার সঙ্গে তবলায় ছিলেন আমার তবলার গুরুজি পণ্ডিত সঞ্জয় অধিকারীজি এবং হারমোনিয়ামে শ্রী সায়ন চট্টোপাধ্যায়। যখন খবর এসেছিল প্রথমে যে আমার উত্তরপাড়াতে গান আছে,
আমি আনন্দও পেয়েছিলাম, একটু টেনশনও, না নার্ভাস পেয়েছিলাম, টেনশনও লেগে গেছিলো। কারণ ন্যাচারালি না, সামনে বড় বড় স্টলওয়ার্ডস থাকবে, আমি কি গাইবো তাদের সামনে কিছু বুঝতেও পারছিলাম না। মাঝখানে আমার পুরো গলা চোখ হয়ে মানে 12টা বেজে গেছিলো, মানে ভেবেছিলাম গাইতেই হয়তো পারবো না। মানে হ্যাঁ। মঞ্চে গাইবার মধ্যেখানে নাকি আগে? না না, আগে মানে পারফরমেন্সের আগে, মাঝখানে। হুম। কিন্তু তারপরে এটাকে ওভারকাম করে ফেললাম। মানে আমি রোজ আহ, একটু একটু করে লঙ্কা খেতাম। লঙ্কা? লঙ্কা খেলে নাকি আমি শুনেছি গলা একদম মজবুত থাকে। আচ্ছা। তো তখন আমার একটা বিরাট বড় অভিজ্ঞতা হয়েছিল সেই সময় গাইবার। তো যেদিন যখন গাই, উত্তর ভারতে যেদিন যাই আর কি, আমি তো মঞ্চে উঠে পড়েছিলাম, একভাবে একটু চোখ বন্ধ করে বসেছিলাম, আত্মস্থ হয়েছিলাম। এবার এইটা এমন একটা সাবজেক্ট, এটা তো নিজেকে আত্মস্থ রাখতে হয় না সব সময়। তারপরে যখন গাইলাম, মানে আমি তো মোটামুটি ভাবলাম যে না, ভালোর দিকেই যাচ্ছে। আমি রাগ শুদ্ধ কল্যাণ গেছিলাম। আচ্ছা। আমার মনে আছে আরেকটা কথা, মানে আমার অবশ্যই বলা উচিত, পণ্ডিত উল্লাস কাসালকার জি আমার গুরুর গুরু, মানে পণ্ডিত ওমকারজির গুরু পণ্ডিত উল্লাস কাসালকার জি, ওনাকে আমি ফোন করেছিলাম একটু, মানে উনি যাতে মনের মধ্যে সাহস দিয়ে দেন। আমি বললাম যে গুরুজি মেরা প্রণাম, मैं उत्तर परम संगीत चक्र में गा रहा हूँ। तो उन्हीं बोले जी नारे तू क्या राग गाएगा पहले बता। मैं बोला मैं राग शुद्ध कल्याण गाऊंगा, कोशिश करना गाने के लिए। उन्हीं बोलें, তখন উনি বললেন আরে তেরা বহুত আচ্ছা হোগা, জয় হো। উনি একটা ঢুকিয়ে দিলেন এই ওয়েভটা শরীরের মধ্যে। তখন ভাবলাম না, গানটা সত্যি ভালো হবে। বিশ্বাস করো, যেদিন আমি শুট করলাম গাইলাম উত্তরপাড়াতে, 1 ঘন্টা 15 মিনিট, 1 ঘন্টা 20 মিনিট গাইতে পেরেছি আর কি, মানে ওনার আশীর্বাদে এবং ভগবানের আশীর্বাদে। বাহ, সেইটা তোমার দারুণ একটা অভিজ্ঞতা হলো। একটা বিশাল বড় অভিজ্ঞতা। আচ্ছা, তারপরে পণ্ডিত কুমার বোসজি, উনি হঠাৎ উনি এসেছিলেন, উনিও তাড়া দিচ্ছেন যে আমি কখন স্টেজ থেকে নামবো, কারণ ওনার আবার প্রোগ্রাম আছে না। এবার আমি যখন নেমে আমি ওনাকে প্রণাম করেছি। উনি আমার দিকে তাকানোনি, উনি শুধু বলেছেন বাহ, ভালোই তো হয়েছে বেশ। আচ্ছা। তো এটা, আর সবাই খুশি হয়েছিল ওইখানে, সবাই প্রশংসা করছে। একজন বললেন দর্শকের মধ্যে, ও তো রাগ শুট করলেন, আরেকবার গাইলো, আবার শুনবো। আচ্ছা, তাহলে এটাই তো অনেক বড় পাওয়া, বিশাল বড় পাওয়া। মানে আমরা তো যারা শিল্পী, তারা দর্শকের মুখের দিকে তাকিয়ে থাকি যে তাদের এক্সপ্রেশনটা কি হয়। যদি কেউ বলে থাকেন এটা যে আরেকবার যদি সুদ কল্যাণ গায় আবারও শুনবো, তাহলে তার থেকে বড় পাওয়ার কিছু হতে পারে না। তারপরে তুমি ন্যাশনাল স্কলারশিপ পেয়েছো, এবং সেইখানকার অভিজ্ঞতাটা একটু বলো, কিভাবে পেলে, কিভাবে গেলে? ন্যাশনাল স্কলারশিপ আমি অনেক আগেই পেয়েছি। তো তখন আমি ভোপালে আমি গিয়েছিলাম আমার বন্ধুদের সাথে, এসআরএ সব স্কলারদের, ওদের সাথে গিয়েছিলাম ট্রেনে, একসাথে গিয়েছিলাম। একজন সারেঙ্গি প্লেয়ার ছিলেন, এখন উনি নেই, উনি উপরে চলে গেছেন, পণ্ডিত বিজয় মিশ্রাজি, ওনাদের সঙ্গে আমি একসাথে গিয়েছিলাম। একসঙ্গে আমরা বেড শেয়ার করেছিলাম ট্রেনের মধ্যে। একটা আলাদা অভিজ্ঞতা হয়েছিল। তো সেইখানে আমরা একসঙ্গে ছিলাম। তো যখন আমি গাইতে ঢুকেছিলাম, মানে পরীক্ষা দিতে, দুজন জাজ হিসেবে এসছিলেন। একজন হলেন বিদুষী কাবেরী কর, উনি শান্তিনিকেতনের, আর দ্বিতীয়ত আরেকজনের নামটা ঠিক মনে পড়ছে না, উনি ধ্রুপদেরই লোক। ওনারা দুজনে শুনলেন রাগ শুদ্ধ কল্যাণ, শুনে বললেন তুমি কার কাছে শেখো? আমি তখন শ্রী কুমার মার্দুজির কাছে শিখছি। তুমি বলে খুব ভালো শিখেছো। তা আবার ভাবলাম, মন খারাপ করেই বেরিয়ে আসলাম, এই যে আর হবে না মনে হয়। কিন্তু পরে যখন আমি কলেজে ছিলাম, বাবা তখন জানালো যে আমি ন্যাশনাল স্কলারশিপ পেয়েছি। মানে আমার যে কি আনন্দ হয়েছিল, মানে আমার ন্যাচারালি। আর এইটা আমাকে মানে এখন মানে একটা বড় দায়িত্ব বাড়িয়ে দিল যে আরো ভালো করে গান গাইতে হবে। আর দায়িত্ব বাড়িয়ে দিল, এবং আরো একটা এনকারেজমেন্ট হলো যে আমি তাহলে একটা ধাপ এগোতে পারলাম, এবং আমার উচিত গান বাজনাটা নিয়েই থাকা। মানে মঞ্চ অনেকগুলো তো করেছো, মানে কোনো পার্টিকুলার কোনো মঞ্চ বা কনসার্ট কি তোমাকে এমন কোনো টার্নিং পয়েন্ট দিয়েছে? যে দুটো মঞ্চ টার্নিং পয়েন্ট আমায় দিয়েছে, সেটা একটু শুনি। একটা হচ্ছে শ্রী অমল ঘোষাল, আমার বাবার বন্ধু। তো ওনাদের একটা অ্যাসোসিয়েশন আছে সুরলোক, একটা অর্গানাইজেশন, ওটা একটা অর্গানাইজেশন।
তো সুরলোকের পক্ষ থেকে দমদমে রবীন্দ্র ভবন নিশ্চয়ই চেনেন, হুম হুম রবীন্দ্র ভবনে ওনারা একটা অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। তো সেখানে আমি রাগ ইয়ামান গেছিলাম। আহ, তিনজন মেস্ট্রো এসছিলেন, পণ্ডিত স্বপন চৌধুরী, হুম হুম, পণ্ডিত তন্ময় বোস, আচ্ছা আচ্ছা, এবং হ্যাঁ, পণ্ডিত রুনু মজুমদার। আচ্ছা এনারা তিনজনে এসছিলেন। ওনারা ঢুকেছেন, তখন আমি গান গাইছি আর কি, রাগ ইয়ামান। তখন আমি খবর পেলাম যে ওনারা, মানে পণ্ডিত স্বপন চৌধুরীজি বলছে, ছেলেটা তো গাইছে, তো কেয়া বাত, এর মধ্যে তো একটা নিশ্চয়ই নিজস্বতা থাকবে, নিজস্বতাই আছে। হুম তো গান হয়ে যাওয়ার পরে রনু মজুমদার এবং তন্ময় বোসজি বলে, অর্জুন কি দারুণ যে গেয়েছো, এবং পণ্ডিত স্বপন চৌধুরীজিও এলেন, তখন বলে আমরা মোহিত হয়ে তোমার গান শুনছি। আমি কি নিজে তবলা বাজাবো, না তোমার গান শুনবো, আচ্ছা সেটাই উনি বলেছিলেন, আমার মনে আছে। আচ্ছা। আচ্ছা, সেকেন্ড হচ্ছে বেহালা সঙ্গীত সম্মেলন। ওখানে আমি রাগপুরিয়া ধানাশ্রী গেছিলাম। তো আমার গান যখন হচ্ছিল, তখন পণ্ডিত হরিপ্রসাদ চৌরাশিয়া উনি এসছিলেন। ওনারও প্রোগ্রাম ছিল, আমার পরে উনি ছিলেন আর কি। তো উনিও বলেছিলেন যে এ তো বহুত আচ্ছা গা রা হ্যায়। তো আমি আচ্ছা রাগপুরিয়া ধানেসি সেই সময় গিয়েছিলাম, এবং ওখানেও সবাই তারিফ করেছিল মানে আমার এই গানের। দুটো কনসার্ট তোমার মনে আছে, মানে আমার টার্নিং পয়েন্ট বলতে তোমার নিজের মনটাকে হুম। আরো উদ্বুদ্ধ করেছিল সেটা। আরেকটাও টার্নিং পয়েন্ট আছে, যেটা আমার অবশ্যই বলা উচিত, যেটা হচ্ছে পণ্ডিত যশরাজজি, ওনার মেয়ে হচ্ছে দুর্গা যশরাজ। হুম তো ওনার একটা ফেসবুক পেজ আছে উৎসাহ বলে, হুম সেইখানে আমি একটু অডিশন দিয়েছিলাম, মানে জাস্ট অনলাইনে, তখন লকডাউনের সময়। হুম। তখন আমি রাগ মিয়াকি মাল্লার গেছিলাম সেখানে, মানে ওখান থেকে আমার প্রচুর ফলোয়ার্স বেড়েছিল, এইটুকু আমি বলতে পারি। আচ্ছা তারাও খুব শুনে হ্যাঁ, খুশি। এইটাই টার্নিং পয়েন্ট হুম একটা হুম, হতে পারে। এটাও আর একটা টার্নিং ওইগুলো পয়েন্ট। যেটা আগের দুটো সেটা তো তোমার মনের আনন্দের কথা, যে এত হুম বড় বড় ব্যক্তিত্ব হুম তোমাকে এসে হুম প্রশংসা হুম। করে গেছেন। আচ্ছা, তুমি তো অল ইন্ডিয়া রেডিওর তো বি হাই গ্রেড, মানে হ্যাঁ, হ্যাঁ, বিহাইগ্রেডেড, রাইট। সেইটার একটা জার্নি কিরকম তোমার হয়েছে? ওখানে আমাকে অডিশন দিতে হয়েছিল। আচ্ছা, অডিশন দিতে হ্যাঁ, হয়েছিল। অডিশনের সময় ছিলেন জাজ হিসেবে পণ্ডিত সমরেশ চৌধুরী। আচ্ছা উনি উনি জাজমেন্ট হিসেবে ছিলেন। তখন আমি হুম, সুদ কল্যাণ গেছিলাম, আরেকটা রাগের দ্রুত বন্দিশ গেছিলাম আর মানে কি। তুমি সুদ কল্যাণ অনেক জায়গায় গাও এবং সেটাতেই তুমি বোধহয় সব আহ, জায়গায় যে সুদ কল্যাণ গাই তা তো নয়, তোমার বেহাগ গাই। বেশিরভাগ হ্যাঁ, মানে তোমার ওটাতে বেশি ওটা পছন্দ নাকি? সুদ কল্যাণ পছন্দের রাগ, ইয়ামান, বেহাগ তিনটেই আমার পছন্দের রাগ। আচ্ছা, তুমি প্লেব্যাক সিঙ্গিং তো করেছো, মানে হুম হুম। যদিও ক্লাসিক্যাল সঙ্গীত শিল্পী হিসেবে প্লেব্যাক নিশ্চয়ই করোনি, সেখানে কি রবীন্দ্রনাথের গান আমি করেছো? রবীন্দ্রনাথের গানই করেছি। সেটা হচ্ছে, সিনেমার নাম হচ্ছে খেলাঘর। হুম আবার সেখানে গেছি, খেলাঘর বাঁধতে লেগেছি, ওই গানটাই আচ্ছা গেছি। আচ্ছা, ওই গানটাই গেয়েছো, হ্যাঁ খেলাঘর বাদ্যে লেগেছে, হ্যাঁ ওই হ্যাঁ গানটাই হ্যাঁ হ্যাঁ। গেয়েছো। তার অভিজ্ঞতাটা, মানে তোমাকে কে ওনারাই ডাকলেন? হ্যাঁ, ওনারাই ডাকলেন। একজন মিউজিক ডিরেক্টর, মানে সে বম্বের প্রীতম চক্রবর্তী না, হুম আরেকজনও আছেন, তিনি ডেকেছিলেন, এবং উনি গানটি আমাকে একটু মডিউলেশন করে গাওয়া শিখিয়েছিলেন, কারণ যেহেতু এটা প্লেব্যাক সিঙ্গিং, তো একটু হালকা মডিউলেশন করে গাওয়াই খুব ভালো। এটা আমার একটা বিশাল বড় চ্যালেঞ্জিং একটা হ্যাঁ, একটা অভিজ্ঞতাও এক্সপিরিয়েন্স, হয়ে একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, মানে একটা বড় কিরকম এক্সপিরিয়েন্স। কিরকম ছিল সেই গানটা, মানে অন্যরকম রবীন্দ্রনাথের গান অথচ অন্যরকম, সেটা কিরকম? আচ্ছা, আমি একটু তাহলে এক লাইন এক গাও। লাইন গিয়ে হ্যাঁ হ্যাঁ বোঝাচ্ছি হ্যাঁ। তাহলে। খেলা ঘর বাঁধতে লেগেছি, আমার মনের ভিতরে খেলা ঘর বাঁধতে লেগেছি। এটা তো প্লেব্যাক হিসেবে গাওয়ার মতো, এবার নর্মালি গানটা হুম কিরমভাবে গাওয়া হয়, খেলা ঘর বাঁধতে লেগেছি, আমার মনের ভিতরে খেলা ঘর বাঁধতে লেগেছি। সেকেন্ড খেলাঘরটা উনি একটু মডুলেশন করেছিলেন। খেলা ঘর, হ্যাঁ, এইটা এইটা করেছিলেন, হ্যাঁ। একদম। আচ্ছা, তুমি টিভিতে বা অনলাইনে যে কাজ করলে, মানে গান করলে, তা থেকে তোমার মনে হলো যে এইভাবে তুমি শ্রোতার কাছে বেশি পৌঁছতে পারলে? মূলত আমি তিনটে চ্যানেলে গান গেছি। এক হচ্ছে ডিডি বাংলায় সকাল সকাল, হুম আচ্ছা, সেকেন্ড হচ্ছে গুড মর্নিং আকাশ, আর থার্ড হচ্ছে ওই আর প্লাস আচ্ছা চ্যানেলে
এই 4th ফেব্রুয়ারিতে পণ্ডিত ভীমসেন যোশীজির জন্মদিন ছিল, তো তাকে ট্রিবিউট জানিয়ে আমি গান গেয়েছিলাম, অনেক ধরনের গান, রাগ কেদার, ভেরো, অনেক ধরনের, রামকালি, অনেক ধরনের রাগই গেয়েছিলাম। তো এইখানে আমার মনে হয় অনেক ফলোয়ার্স বেড়েওছে। আমার একজন চেনাশোনা লোক ফোন করেছিলেন আর কি, আচ্ছা, তিনি দিলীপ মিশ্র। অ্যাকচুয়ালি আমি একটা কথা বলি, যে চেতনা মুরারি স্মৃতি সঙ্গীত সম্মেলন, ওখানে একটা কম্পিটিশন হয়েছিল, হুম, সেখানে আমি ঠুমরিতে ফার্স্ট হই। আচ্ছা, তো দিলীপ মিশ্র, তো ওখানকার উনি সেক্রেটারি, তো উনি আমাকে ফোন করেছিলেন যে অর্জুন, তুমি আমায় চিনতে পারছো, যে তোমার গান মুগ্ধ হয়ে শুনছি, খুব ভালো করে করো, খুব ভালো করে আলাপ বিস্তার গাইছো, সারগাম অসাধারণ। আচ্ছা, আর উনি বললেন আরেকটাও কথা, যে অর্জুন কিন্তু খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গাইছে, তো অর্জুন প্লিজ একটা রবীন্দ্রসঙ্গীত এই এই কাকুটার জন্য অন্তত শুনিও। আচ্ছা, মানে তোমার তবে বুঝলে যে দর্শক খুব রিলেট করছেন খুব আর কি। রিলেট করছেন। তা তোমার মনে একদম। হয় যে মানে অনলাইন বিশেষ করে এই ধরনের কাজ হলে আরো হ্যাঁ, ভালো হয়, তুমি অবশ্যই। নিশ্চয়ই তার সাপোর্ট করছো। আমি ডেফিনেটলি সাপোর্ট করছি, আর এখান থেকে অনেক কিছু পরিচিতিও পাওয়া যায়। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা অর্জুন, তুমি তো নিশ্চয়ই রোজ মানে প্রতিদিন রেওয়াজ করো। হুম, চেষ্টা তো করি। কখন করো, তার রুটিনটা কিরকম? রুটিন বলতে গেলে, দেখো আমি তো একটা কাজ করি, একটা চাকরিও করি, আচ্ছা, ওই হাওড়াতে আমি যাই, হেলথ ডিপার্টমেন্টে চাকরি করি। হুম, তো সকালে আমি 2 ঘন্টা রেয়াজ করার চেষ্টা করি, আর বাড়ি যখন ফিরে আসি আমি 12:30 1টার মধ্যে বাড়ি চলে আসি। ফিরে এসে গান শুনি, গান শোনাটাও তো একটা রেয়াজ। হুম, মানে পেহলে কানছেন, মানে কান তৈরি করো, উসকে বাদ তানছেন, কেউ একজন বলেছিল, ঠিক মনে পড়ছে না। তবে গান শোনাটাও কিন্তু এক ধরনের রেয়াজ। তারপরে সন্ধেবেলায় আমি যদি গান শেখানোর কথা সেদিন গান শেখাই, বা যদি গান শেখানো না থাকে তখন আমি মোটামুটি 2.5-3 ঘন্টা রেয়াজ করার চেষ্টা করি। তা তোমার ছাত্রছাত্রীদের মধ্যেও তুমি তাহলে আরো মানে যখন গান শেখাচ্ছ হুম তখন তো নিজেরও রেওয়াজ হচ্ছে, অনেক ভুল ত্রুটিও আরো শুধরে যায় হুম যখন আমরা শেখাই হুম, কাউকে, একদম তখন তো একদম। আরো বেশি কনসাস শেখানোটাও কিন্তু একটা নিজের রেয়াজ, নিশ্চয়ই। যে আমার নিজের শেখা হলো, তারও শেখা হলো। হ্যাঁ, মানে তুমি এই ছাত্রছাত্রীদের নিয়ে তোমার কি ভবিষ্যতে ইচ্ছা আছে যে ছাত্রছাত্রী তৈরি করা, তারা ঠিকঠাক গান করুক, মঞ্চ করুক বা এরকম? আমি আমার একটাই বক্তব্য, আমার কাছে শিখুক কি অন্য গুরুর কাছে শিখুক, ছেলেমেয়েরা প্রথমত গুরুদের আগে শ্রদ্ধা করুক, ভালোবাসুক, গুরুরা যেটা বলছে সেটা করুক, ভালোভাবে সিনসিয়ারলি গান বাজনা করুক। সব থেকে বড় কথা হচ্ছে রেয়াজ করুক। এখন একটা জিনিস, যে ছেলেমেয়েরা একটুকু ছেলেমেয়েরা গাইছে, ভালো গাইছে, কিন্তু এইটুকু শিখে না, তারা ভাবছে কি না কি, এটাও তো ঠিক নয় না, কারণ তারা পুরোপুরি শিখতে পারছে না, হ্যাঁ, বা তাদের এটা মা বাবারও দোষ, এটাও বলতে পারি, হুম, যে পুরোপুরি শিখতে না দিয়ে তুমি অন্য একটা মানে প্ল্যাটফর্মে যাও, এক্ষুনি গিয়ে পারফর্ম এক্ষুনি করো। প্ল্যাটফর্মের জন্য হ্যাঁ, সেটাও তো ঠিক না। আমার মতে আগে ভালো করে শেখো, তারপরে তুমি প্ল্যাটফর্মে গাও। আচ্ছা, ঠিক। তোমার যখন যদি কোনোদিন এমন হয়েছে যে এই দৈনিক রেওয়াজের মধ্যে মাঝে মাঝে তো মানুষের মন ইচ্ছা করে না, ক্লান্তি লাগে, হুম তখন তুমি কি করো, মানে কিভাবে নিজেকে আবার তৈরি করো, মোটিভেট হ্যাঁ, করো কিভাবে? বলতে আমি তখন হালকা করে স্পিকারে গান চালিয়ে রাখি, আমার খুব ভালো লাগে। আর আমার বাড়িতে আগে পোষ্য ছিল, গোল্ডেন রিট্রিভার ছিল, তার নাম ছিল বিস্কিট। যখন আমার রেয়াজ করতে ভালো লাগতো না, আমি ওর মুখ টিপে ধরতাম, ওর ওর পা সাথে ধরে খেলা টানতাম, করতে? খেলা করতাম, ও কিচ্ছু বলতো না একদম। আচ্ছা, আর এখন তো আর ও নেই, হুম, তো সেই তার সাবস্টিটিউটে আমি বাড়িতে এখন একটা অ্যাকোরিয়াম রেখেছি। হুম, তো অবসর সময় আমি মাছগুলোকে দেখি লাইট জ্বালিয়ে, মাছগুলো এরমভাবে নড়ছে। আমার বিভিন্ন ধরনের কালার ফিশ আছে, গোল্ড ফিশ আছে, আমার সেই মাছগুলোকে দেখতেও ভালো লাগে, এবং তার সঙ্গে আমার আমার হার্টবিটটাও ভালো হয়। অ্যাকোরিয়াম কিন্তু ঘরে রাখা খুব ভালো। আচ্ছা, আর আরেকটা নেশা হচ্ছে, আমি মূলত অ্যানিমাল লাভারও, আমার ভীষণ ভালো লাগে। আর স্টিভ আরভিনের প্রোগ্রাম আমি খুব দেখি, যেটা অ্যানিমাল প্ল্যানেটে স্টিভ আরভিন ছিলেন, ক্রোকোডাইল হান্টার, সেটাও আমি দেখি। মানে মানে ওটা আমি স্পোর্টিং হিসেবে দেখি, আচ্ছা, আচ্ছা, তাতে আমার খুব তুমি ভালো লাগে। মোটিভেটেড হও? আর অ্যানিমাল মুভিজও দেখি। আচ্ছা, হ্যাঁ, মোটিভেটেড হই। তুমি মানে কি ধরনের গান শোনো? গান শুনি বলতে আমি সব ধরনেরই গান শুনি, মানে রবীন্দ্রসঙ্গীত। এই রবীন্দ্রসঙ্গীত ক্লাসিক্যালের বাইরে তুমি হ্যাঁ, এই হিন্দি ফিল্মি গান শোনো? হিন্দি ফিল্মি গান, বলিউড শুনি। মানে আমি কোনো মিউজিককেই ছোট করি না, আমার মনে হয় সব মিউজিক্যাল জিনিস শোনা উচিত। একটা কথা আছে না, ডোন্ট বি উইমজিক্যাল, বি মিউজিক্যাল। এরকম কোনো গান তুমি আমাদের শোনাও তাহলে।
ও বলো কি আছে গো তোমারি আখিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে। হা বলো কি আছে গো তোমারি আখিতে, চকিত চাহনি যেন দেখেও না দেখা, না দেখা, না দেখা, চকিত চাহনি যেন দেখেও না দেখা। ও কালো মেঘের বিজুলির রেখা বলে গেল কি যে কথা বলিতে, আমি পারি না মন বাঁধিয়া রাখিতে। হা বলো কি আছে গো তোমারে আখিতে। এবার যদি কখনো কোথাও আর.ডি. বর্মন নাইট হয় তাহলে তো তোমাকে ডেকে পাঠাবে আমাদের এই ইন্টারভিউ দেখার পর। আমার তো মনে হয় আধুনিক গানেও তুমি সমানভাবে পারদর্শী, যেভাবে আমাদের মানে অসাধারণ লাগলো আর.ডি. বর্মনের গান। মানবেন্দ্র আচ্ছা, মুখোপাধ্যায়ের গানও ভালো লাগে। সেই তাহলে মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গান আমরা শুনতে চাই, কারণ ভীষণ, আমার তো অন্তত ভীষণ প্রিয় শিল্পী। কিন্তু তার আগে তোমাকে একটা কথা বলি, তুমি আগামী 5 বছরে নিজেকে কোথায় দেখতে চাইছো? মানে নিজেকে কি আরো বড় শিল্পী বা আরো অনেক মঞ্চ করতে চাইছো? হ্যাঁ, কি অ্যাপ্রোচ তোমার? অ্যাপ্রোচ বলতে আমি আরও সাধনাকে আরও বাড়াতে চাই, আরও লোকের কাছে পৌঁছতে গেলে মানে গানের পরিমাণটাকে আরেকটু ভালো করতে হবে, এই আমার বক্তব্য। এমন তবেই কোনো স্পেশাল মঞ্চ আছে যেখানে গান গাওয়ার ভীষণ স্বাদ, স্বপ্ন, এরকম কখনো কোথাও বা কোনো শিল্পীর সঙ্গে স্টেজ শেয়ার করার? হ্যাঁ, আমার একটা স্বপ্ন আছে, কিন্তু সেটা পণ্ডিত ভীমসেন যোশীজি এবং উস্তাদ রশিদ খানের সঙ্গে আমার একটা দীর্ঘ স্বপ্ন ছিল, কিন্তু সেটা সেটা তো এখন হলো না। হবে না। হ্যাঁ, তো আমার ওনাদের গান, ভীমসেন যোশীজির গান এবং উস্তাদ রশিদ খানের গান আমার ভীষণই হার্ট টাচিং। হ্যাঁ, ভীমসেন যোশীজির গলাটা একটু বলিষ্ঠ ছিল, কিন্তু তার মধ্যে একটা অদ্ভুত করুণ ছিল। মানে এনারা যখন গাইতে বসতেন না, মানে ডুবে যেতেন শুধু গানে। আমার মনে আছে, আমি মাঝে মাঝে ডিডি ভারতী চ্যানেল আছে না, ডিডি ভারতী চ্যানেলে উস্তাদ রশিদ খান এবং পণ্ডিত ভীমসেন যোশী দুজনে গাইছেন স্টেজে, দরবারি কানাড়া, রাগ শঙ্করা, আর একটা রাগ হচ্ছে ওই তিনটে রাগ, রাগ মিয়া কিটোরি। ওনাদের এই তিনটে রাগ আমি শুনেছি। একজন শিল্পী এভাবে গাইতে বলছেন, আরেকজন ওইভাবে গাইছেন। এই দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটাই একটা মানে অন্য ব্যাপার ছিল। মানে এখন তোমার তাহলে এইরকম যে ওনাদের যুগলবন্দি দেখলে, যুগলবন্দি, হ্যাঁ। হ্যাঁ, তা এটা তো তোমার তো ইচ্ছা ছিল, ধরে নাও এখন ইচ্ছাটা হয়নি, এখন আর মানে কিরকম ইচ্ছা, কোন শিল্পীর সঙ্গে গান গাওয়ার ইচ্ছা আছে, স্টেজ শেয়ার করার ইচ্ছা আছে, কিংবা কোনো একটা পার্টিকুলার কোনো মঞ্চ যেখানে তোমার গান গাওয়ার ইচ্ছা আছে, এরকম কোনো স্বপ্ন দেখো? আমার গুরুর সঙ্গেই স্টেজ শেয়ার করার ইচ্ছা, পণ্ডিত ওমকার দাদারকরজি। আচ্ছা, ওনার সাথে স্টেজ ওনার শেয়ার সাথে করার ইচ্ছা। যদি উনি ডাকেন, যদি উনি বলেন। নিশ্চয়ই তোমার স্বপ্ন পূরণ হবে, এটা তো নিশ্চয়ই হওয়ারই কথা। আরেকটা জিনিস আমি বলতে ভুলে গেছি, যেটা বলো। আমার মানে আমি খুবই অন্যায় করে ফেলেছি। আচ্ছা, বলো। আমি এখন ঠুমরিও শিখছি, বিদুষী বর্ণালী চট্টোপাধ্যায়, ওনার কাছে শিখছি। আচ্ছা, তাহলে কি শুনবো এখন? একটা ছোট ঠুমরি শোনাই। মোরা সैया बुलावे बुलावे
सैया बुलावे आधी रात सैया बुलावे आधी रात को सैया बुलावे सैया बुलावे आधी रात मोरा सैया सैया अरे सैया सैया बुलावे बुलावे आधी रात मोरा सैया बुलावे आधी रात सुन रे मल्हा हूँ तो तेरी चेरी नैया लगावे दे जो भारत नदिया बेरी भाई। এই ঠুংরিটা শোনার পর তো আমার গলা ধরে এসছে, কারণ আমি অন্তত ভীষণভাবে আপ্লুত হয়ে গিয়েছি ওর গান শুনে। আপনাদের কীরকম লাগছে মাঝে মাঝেই আমি বলি, কিন্তু ওর সাথে কথা বলতে বলতে আমি সেই কথাগুলো বললাম না, যে ওর কথা ওর গান আপনাদের কীরকম লাগছে সেটা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। আমরা চাই, আপনারাও চান যে অর্জুনের মতো এরকম শিল্পী আরও আসুক আমাদের সমাজে। আমরা এরকম শিল্পী আরও দেখতে চাই, আরও ওদের গান শুনতে চাই, কারণ এখন এত অস্থিরতার মাঝখানে গানই একমাত্র বাঁচতে সাহায্য করে। এটা তো মানে বলার কোনো অবকাশ রাখে না। আমি অর্জুনের কাছে একটা শেষ প্রশ্ন করছি, কেন জানি না মনে হলো, আচ্ছা তুমি যদি সঙ্গীত নিয়ে না থাকতে, জীবনে যদি সঙ্গীত না থাকতো তোমার জীবনে, তাহলে তুমি কি করতে বলে মনে হয়? সঙ্গীত না থাকলে আমি, এটাই তো আমার, সঙ্গীতই আমার জীবন। এই যে আমি সকালে কাজে বেরিয়ে যাই, গান শুনতে শুনতেই যাই। আমি যখন খাই তখন আমি গানের কিছু না কিছু চিন্তা করি। যখন আমি শুতে যাই তখন আমি গানের মধ্যেই মানে থাকি। বাবা মার সাথে কথা বলছো গান নিয়েই কথা বলছি, এবং কথার মধ্যে একটা ছন্দ থাকে। মানে গানই জীবন, গানই সবকিছু, গান ছাড়া কিছু ভাবতে পারো না। গান ছাড়া আমি সত্যি কিছু ভাবতে পারি না। আমাদের এই আড্ডার আসরটার নাম আনকাট আড্ডা, রিয়েল পিপল রিয়েল টক। আমরা জানি যে আমরা চেষ্টা করি প্রত্যেকটা আড্ডাতে এমন কিছু সঠিক মানুষদের নিয়ে আসতে যারা সঠিক কথা বলবে, কারণ এর মধ্যে কোনো স্ক্রিপ্ট থাকে না, এর মধ্যে কি বলবো ফিল্টার থাকে না, কারণ আমরা সত্যি কথা বলতে চাই, সত্যি কথা শোনাতে চাই। অর্জুনের মতো এরকম একজন সত্যিকারের সঙ্গীত শিল্পী যে আর গান ছাড়া কিছু বোঝে না এবং অকপট স্বীকারোক্তি করতে পারে, যে ভাবেও না এক মুহূর্তের জন্য যে আমি গান যদি না থাকতো জীবনে তাহলে আর আমি অন্য কিছু করতাম বলে আমি ভাবতেও পর্যন্ত পারি না। যে এত বড় সত্যি কথা আসলে অর্জুন আমাদের শেখালো, যে অধ্যাবসায়, নিষ্ঠা, পরিশ্রম, ডিসিপ্লিন মানুষকে কিন্তু একটা কোথাও পৌঁছে দেয়। অন্তত কোথাও পৌঁছে দেয় বলতে নিজের কাছে নিজের যে সঠিক হয়ে থাকার একটা লড়াই, সেইখানে তাকে জয়ী করেই দেয়। সেইটা অর্জুন আমাদের শিখিয়েছে। আজকে আর অন্য কোনো কথা বলতে ইচ্ছেও করছে না। আপনারা আনকাট আড্ডা দেখতে থাকুন, এরকম অনেক মানুষ আসবেন আমাদের এই আড্ডায়, আপনাদের সঙ্গে কথা বলবেন। আপনারা জানাবেন যে আরও কী কী কথা আপনারা শুনতে চান, কী ধরনের সাবজেক্টের ওপর আমরা আড্ডা চালাবো, সেইটাও আপনারা বলবেন আমাদেরকে। আপনারা ভালো থাকবেন। অর্জুনকেও আমার তরফ থেকে, আনকাট আড্ডার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ।